Hello students, this is your Moumita ma'am. আর আজকে আমরা পড়ব ওয়াইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। আমরা পড়ছি 9 এর প্রথম চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার পড়তে পড়তেই এর আগেই আমরা পড়েছি যে শ্রেণীবিন্যাসের গুরুত্ব কি। আমরা দেখেছি যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সবার প্রথম জীবজগৎকে বিভিন্ন ভাগে বা বিভিন্ন রাজ্যে ভাগ করেছিলেন এবং সেই যে শ্রেণীবিন্যাসের ধারণা সেখান থেকে শুরু হয়েছে। তো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে গোটা জীবজগতের ভাগ। আমরা পড়েছিলাম যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস গোটা যে জীবজগৎ তাকে দুটো শ্রেণীতে বা দুটো রাজ্যে ভাগ করেছিলেন। কি কি রাজ্য? উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্য। দেখো, তোমাকে যদি আমি বলি যে এই যে তুমি মানে 180 ডিগ্রি মাথা ঘুরিয়ে দেখো যে তুমি কি কি জীবদের দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাহলে তুমি বলবে বাইরে আমরা বিভিন্ন সবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছি, আর আমরা মানুষদের দেখতে পাচ্ছি, বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি, গরু ছাগল রাস্তায় চড়ে বেড়াচ্ছে তাদের দেখতে পাচ্ছি। এবার যদি আমি তোমাদের বলি যে এই যে সমস্ত জীবেদের আমরা দেখতে পাচ্ছি এদেরকে তুমি দুটো রাজ্যে ভাগ করো, তাহলে তুমিও বিজ্ঞানী লিনিয়াসের মতোই দুটো রাজ্যেই ভাগ করবে। কি কি? উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্য। এখন চিন্তা করে দেখো যে যতদিন পর্যন্ত মানুষ শুধুই খালি চোখে দেখা জীবেদের সম্পর্কে জানতো, ততদিন পর্যন্ত তাদের কাছে এই দুটো রাজ্যই মধ্যে জীবজগৎ সীমিত ছিল। কিন্তু যখন থেকে মাইক্রোস্কোপ আবিষ্কার হলো এবং যে সমস্ত জীবেদের কথা তোমরা ক্লাস 8-এও পড়েছো, এদের কথা যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, মানে মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমস, এদেরকেও যখন জীবজগতের অন্তর্ভুক্ত করার কথা মানুষের মনে হলো, তখন কিন্তু দেখা গেল যে এই দুটো রাজ্যের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থেকে যাই, তাহলে এই সমস্ত জীবেদের যাদেরকে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অণুজীব, এদেরকে কিন্তু আমরা কোনো রাজ্যের মধ্যে ঠিক মতন ফেলতে পারছি না। তখন আমাদের প্রয়োজনীয়তা বোধ হলো যে আমরা গোটা জীবজগতের যে ভাগ করেছি তাকে আরেকটু বড় করা দরকার। তখনই বিজ্ঞানী ওয়াইটেকার গোটা জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করলেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বিজ্ঞানী ওয়াইটেকার গোটা জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করার চেষ্টা করেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি এই 5টা রাজ্যের যে ভাগ করবেন, কিসের ভিত্তিতে উনি 5টা রাজ্যের ভাগ করবেন? দেখো, যখনই আমরা এই চিন্তাটা করব তখনই আমাদের মাথায় আসবে যে এমন একটা কিছু ধরে ভাগটা করতে হবে যেটা সকলের মধ্যেই থাকবে। আমরা এই চ্যাপ্টারের শুরুতেই পড়েছি যে কোনো অর্গানিজমসকে আমরা তখনই জীব বলবো যখন তার মধ্যে একটা জিনিস থাকবেই। সেটা কি? সেটা হচ্ছে একটা কোষীয় গঠন বা প্রোটোপ্লাজম। ঠিক আছে? তো এই প্রোটোপ্লাজম বা কোষ, এই কোষ জিনিসটা যখনই থাকবে তখনই তাকে আমি একমাত্র জীব বলতে পারবো। আমরা এই চ্যাপ্টারের শুরুতে পড়েছি, যেটা ক্লাস 8-এও পড়েছি, যে ভাইরাসদের জীবেদের মতন বংশ বিস্তার করবার ক্ষমতা থাকার পরেও তাদেরকে আমরা জীব বলতে পারছি না। তার প্রধান কারণ হচ্ছে তাদের কিন্তু এই কোষ জিনিসটা নেই। তাহলে কোষ জিনিসটা যাদের থাকবে তাদেরকেই আমরা জীবের অন্তর্ভুক্ত করতে পারবো। তাহলে সমস্ত জীবেরই কোষ আছে, এটা আমরা বলতে পারি। সেই কোষের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের উপর ভিত্তি করেই কিন্তু প্রথমত এবং প্রধানত ওয়াইটেকার এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাসটা করেছিলেন। তাহলে প্রথম ভিত্তি কি? না, কোষের প্রকারভেদ। তাহলে আমরা দেখলাম যে বিজ্ঞানী ওয়াইটেকার গোটা জীবজগৎ। আচ্ছা দেখো, কোষের প্রকারভেদ যেরকম আমরা আলোচনা করব, সেরকম আমরা জানি যে সমস্ত জীব কিন্তু শুধুমাত্র কোষ বা একটা কোষ দিয়েই তৈরি হয় না। যেরকম আমাদের দেহকে একটাই কোষ দিয়ে তৈরি তা তো নয়, আমাদের দেহ অনেক জটিল এবং আমরা বহু কোষী জীব। হ্যাঁ, তাহলে কোষের প্রকারভেদ বা কোষের গঠনগত যে বিষয়, সেগুলো যেরকম উনি চিন্তা ভাবনা করেছেন এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করার সময়, দ্বিতীয়ত উনি যেটা ভেবেছেন সেটা হচ্ছে জীব দেহের গঠনগত জটিলতা। ঠিক আছে? তাহলে দ্বিতীয় পয়েন্ট কি? জীব দেহের গঠনগত জটিলতা।
আচ্ছা দেখো, কোষের প্রকারভেদ যেরকম আমরা আলোচনা করব, সেরকম আমরা জানি যে সমস্ত জীব কিন্তু শুধুমাত্র কোষ বা একটা কোষ দিয়েই তৈরি হয় না। যেরকম আমাদের দেহকে একটাই কোষ দিয়ে তৈরি তা তো নয়, আমাদের দেহ অনেক জটিল এবং আমরা বহু কোষী জীব। হ্যাঁ, তাহলে কোষের প্রকারভেদ বা কোষ, দেখো 3 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে সমস্ত জীবদেরকেই বিপাক বা পুষ্টি সম্পন্ন করতে হয়, তাই না? তাই সেই পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করেও কিন্তু জীব জগৎকে উনি এই রাজ্যগুলোতে ভাগ করেছিলেন। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে পুষ্টি পদ্ধতি। তাহলে দেখো 3টে পয়েন্ট আমরা পড়ে ফেললাম। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা এই 3 নম্বর পয়েন্টের সঙ্গে সম্পর্কযুক্ত। যখনই কোনো যে পুষ্টি পদ্ধতি সম্পন্ন করে, খুব স্বাভাবিকভাবেই তাকে আমরা মানে খাদ্য সংস্থানগতভাবে তাদেরকে আমরা যে বাস্তুতন্ত্র, তার কোনো একটা খাদ্য সংস্থানগত স্তরে তাদেরকে আমরা ইনক্লুড করি, তাই না? তাহলে সেই যে বাস্তুতন্ত্রে তাদের স্থান, সেটা হচ্ছে 4 নম্বর। তাহলে আমরা এবার পড়বো ওয়াইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথম যে রাজ্য, সেই রাজ্যের কথা, অর্থাৎ মনেরা। দেখো একটা জিনিস, যখনই আমরা শ্রেণীবিন্যাস করি তখনই আমরা সরলতর জীবেদের থেকে জটিলতর জীবেদের দিকে যাওয়ার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবেই ওয়াইটেকার যখন মনেরা রাজ্য তৈরি করেছেন, এটা হচ্ছে ওনার প্রথম রাজ্য, 5টা রাজ্যের প্রথম রাজ্য। তো স্বাভাবিকভাবে উনি সব থেকে সরল যে সমস্ত জীবেরা, তাদেরকেই মনেরা রাজ্যের মধ্যে ফেলেছে। এবার সব থেকে সরল জীব যদি আমি বলি, তাহলে আমাকে চিন্তা করতে হবে সব থেকে সরল কোষ কোনগুলো। কারণ ওয়াইটেকার যেইগুলোর উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করেছেন, সেটা আমরা প্রথমেই পড়েছি। আর সেখানে আমরা বলেছিলাম যে প্রথম পয়েন্টটি উনি যেটা কনসিডার করেছেন, যার উপর ভিত্তি করে গোটা শ্রেণীবিন্যাসটা করা হয়েছে, সেটা হচ্ছে কোষের প্রকৃতি। তো সেক্ষেত্রে যে সমস্ত কোষ একেবারে সব থেকে বেশি সরল, সেই সমস্ত কোষ দিয়েই কিন্তু মনেরা রাজ্যের জীবেরা সকলে তৈরি হয়েছে। এবার বিষয় হচ্ছে যে তাহলে সব থেকে সরল কোষ কারা? সব থেকে সরল কোষ প্রোক্যারিওটিক কোষ। এদের নামের মধ্যেই আছে যে এরা সবচেয়ে সরল কোষ। কেন? কারণ প্রো শব্দটার মানে হচ্ছে অনুন্নত, সুতরাং এরা অত্যন্ত অনুন্নত প্রকৃতির কোষ। এবং এখানে অনুন্নত বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে এই ধরনের কোষেদের যে ক্যারিও বা নিউক্লিয়াস, সেটা একেবারেই অনুন্নত প্রকৃতির। ঠিক আছে, আমরা জানি কি কোষের সব থেকে গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস, যাকে আমরা কোষের মস্তিষ্ক বলে থাকি। তো স্বাভাবিকভাবেই যে সমস্ত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটাই সবচেয়ে অনুন্নত হবে, তাদেরকে আমরা সব থেকে অনুন্নত কোষ বলবো। সো প্রোক্যারিওটিক কোষ হচ্ছে সব থেকে অনুন্নত কোষ। হ্যাঁ, তো এই মনেরা রাজ্যের সমস্ত কোষ বা সমস্ত জীবেরাই এই প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি, বা উল্টে আমি এভাবে বলতে পারি যে প্রোক্যারিওটিক কোষ দিয়ে গঠিত যে সমস্ত জীবেরা, তাদের প্রত্যেককেই উনি এই মনেরা রাজ্যের মধ্যে ফেলেছেন। আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে এর পরের পয়েন্টে উনি কনসিডার করেছিলেন যে জীব দেহের গঠনগত জটিলতা। সেক্ষেত্রে বলি যে এই প্রোক্যারিওটিক কোষ দিয়ে গঠিত যারা, তাদের জীব দেহ বলতে এই একটাই কোষ, অর্থাৎ এরা সকলেই এক কোষী। এরা কখনোই বহুকোষী হয় না, এরা সবসময় যেটা হয় সেটা হচ্ছে এক কোষী। ঠিক আছে, এবার দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে দেখো, যদি কোনো জীব প্রোক্যারিওটিক হয়, তাহলে এই প্রোক্যারিওটিক থেকেই আমরা কিন্তু তাদের বিষয়ে একটা বৈশিষ্ট্য জানতে পেরে গিয়েছি। কি বৈশিষ্ট্য? প্রথম কথাই হচ্ছে যে তাদের যে নিউক্লিয়াস, সেটা প্রকৃত নিউক্লিয়াস না, সেটা অত্যন্ত অনুন্নত প্রকৃতির একটা নিউক্লিয়াস। ঠিক আছে, এইটা তাহলে এদের একটা প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটাও প্রোক্যারিওটিক কোষের যে বৈশিষ্ট্য, সেখান থেকেই আমরা লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষ মানে সেখানে কোনো দ্বি একক পর্দা বেষ্টিত কোষাঙ্গাণু থাকবে না। আমরা লিখে নিই এটা একবার।
পয়েন্ট, সেটা হচ্ছে যে এতে দ্বি একক পর্দাবেষ্টিত কোনো কোষাঙ্গাণু থাকবে না। ঠিক আছে, দ্বি একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু কারা সেটা একবার তাহলে আমরা আলোচনা করে নিই। আমরা ক্লাস 8-এর বইতে পড়েছি যে যে সমস্ত কোষাঙ্গাণু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি বেশি গুরুত্বপূর্ণ, ইজ কাইন্ড অফ ভিভিআইপি। হ্যাঁ, তো সেই সব ভিভিআইপি কোষাঙ্গাণুগুলোর বাইরের দিকে দুটো করে কোষ পর্দা বা দুটো করে একক পর্দা লাগানো থাকে। তারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। ঠিক আছে, এইরকম কোনো দ্বি একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু কিন্তু এদের মধ্যে থাকবে না। ঠিক আছে, মানে দেখো প্রোক্যারিওটিক থেকেই আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা এখানে লিখতে পারি। কি বৈশিষ্ট্য? এদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে যেরকম প্রোক্যারিওটিক কোষে কোনো একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু থাকবে না, সেরকম এদের মধ্যেও তাই হবে, কোনো একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু এদের মধ্যে কিন্তু থাকবে না। ঠিক আছে, সেগুলো কারা? যত ইম্পর্টেন্ট কোষাঙ্গাণুর কথা ক্লাস 8-এর বইতে আমরা পড়েছিলাম, যেরকম ধরো গলগি বডি, যেরকম ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিংবা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এসব কিছুই এদের মধ্যে থাকবে না। তাহলে থাকবে কি? থাকবে যেটা পর্দা বেষ্টিত নয় এরকম কোষাঙ্গাণু। ভেবে দেখো, ক্লাস 8-এর বইতে পর্দা বেষ্টিত নয় এরকম একটা কোষাঙ্গাণুর কথাই আমরা পড়েছিলাম। কি নাম তার? তার নাম হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, সুতরাং রাইবোজোম কিন্তু মোনেরাদের বা প্রোক্যারিওটিক কোষেদের মধ্যে থাকবে। ঠিক আছে, কিন্তু এই যে রাইবোজোম, এই রাইবোজোম কিন্তু ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের মতো নয়। ইউক্যারিওটিক কোষে যে রাইবোজোম থাকে সেই রাইবোজোম 80S আয়তন বিশিষ্ট রাইবোজোম, কিন্তু এখানে যে রাইবোজোম থাকবে সেই রাইবোজোম লিখে নাও, সেটা 70S রাইবোজোম, সেটা 70S রাইবোজোম। ঠিক আছে, এবার একটু কষ্ট। তাহলে দেখো, আমরা মোনেরার কোষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পড়ছি। এবার দেখো, মোনেরার যে কোষ প্রাচীর, মোনেরার যে কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের কিন্তু কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা ছোটবেলায় উদ্ভিদ কোষের গঠন পড়েছি, প্রাণী কোষের গঠন পড়েছি এবং দেখেছি যে প্রাণী কোষের কোষ প্রাচীর নেই, কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে। ঠিক আছে, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এই উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরের কথা আমরা পড়েছি, সেই কোষ প্রাচীর ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর। তার যে উপাদান, সেই উপাদান আর এই প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর বা মোনেরা রাজ্যের কোষের কোষ প্রাচীর বা জীবেদের কোষের কোষ প্রাচীর কিন্তু উপাদানগতভাবে একেবারেই আলাদা। ঠিক আছে, আমরা এরপর উদ্ভিদ রাজ্য যখন পড়বো তখন দেখবো যে উদ্ভিদ রাজ্যের বাইরের যে কোষ প্রাচীর তার উপাদান সেলুলোজ দিয়ে তৈরি, মানে সেটা সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। হ্যাঁ, যাকে আমরা ট্রু কোষ প্রাচীর সেল ওয়াল বা মানে প্রকৃত কোষ প্রাচীর বলবো। কিন্তু এই যে কোষ প্রাচীর মোনেরা রাজ্যের মধ্যে আমরা দেখতে পাই, এ কিন্তু উদ্ভিদ রাজ্যের কোষ প্রাচীরের মতন উপাদান দিয়ে তৈরি নয়। এটা কি দিয়ে তৈরি? এটা পেপটাইডোগ্লাইক্যান, এখানে একসাথে লেখা যায়নি, বোর্ডটা ছোট তাই, পেপটাইডোগ্লাইক্যান আর মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই বললাম যে উদ্ভিদ রাজ্যে যে কোষ প্রাচীর সেটা সেলুলোজ দিয়ে গঠিত, কিন্তু এইখানে মোনেরা রাজ্যের যে কোষ প্রাচীর সেটা কিন্তু পেপটাইডোগ্লাইক্যান আর মিউকোপলিস্যাকারাইড দিয়ে গঠিত। এবার দেখো, আমরা এর পরের পয়েন্টে আসি, যেটা আমরা ওখানে আলোচনা করেছিলাম যে পুষ্টি পদ্ধতির উপর নির্ভর করেও কিন্তু উনি এই রাজ্যগুলোকে আলাদা করেছেন। এই যে মোনেরারা, এরা দু রকম পুষ্টি পদ্ধতিতে নিজেদের জীবন নির্ধারণ করে থাকে। কি কি? একটা হচ্ছে, আমরা জানি দু রকম মেইন পুষ্টি পদ্ধতি। কি কি? স্বভোজী পুষ্টি পদ্ধতি মানে যে ধরনের পুষ্টি পদ্ধতিতে জীবেরা নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে। তো এই যে প্রোক্যারিওটিক কোষ দিয়ে গঠিত মোনেরা রাজ্য, এই রাজ্যের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু স্বভোজী পুষ্টি পদ্ধতিতে নিজেদের পুষ্টি সম্পন্ন করে থাকে। মানে কি? মানে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। ঠিক আছে, এবং কখনো কখনো দেখা যায় যে এরা উদ্ভিদ কোষের মতন সূর্যালোক থেকে শক্তি নিয়ে সেই শক্তির সাহায্যে নিজেদের খাদ্য প্রস্তুত করে। আবার কখনো চারপাশে যে রাসায়নিক পদার্থের মধ্যে এরা জন্মায়, সে সমস্ত রাসায়নিক পদার্থের থেকেও এরা শক্তি সংগ্রহ করে নিজেদের খাদ্য বা নিজেদের জীবন ধারণের শক্তি এরা
প্রস্তুত করতে পারে। ঠিক আছে, মোট কথা এরা স্বভোজী, নিজেদের খাবার বা নিজেদের পুষ্টি এরা নিজেরাই সম্পন্ন করতে পারে। ঠিক আছে, দ্বিতীয় রকমের যে পুষ্টি পদ্ধতির কথা আমরা ছোটবেলায় পড়েছি তার নাম হচ্ছে পরভোজী পুষ্টি পদ্ধতি। দেখো, পরভোজী নাম থেকেই বোঝা যাচ্ছে যে এরা অন্যের কাছ থেকে নিজেদের অন্য জীবেদের থেকে নিজেদের যে পুষ্টি পদার্থ সেটা সংগ্রহ করে। ঠিক আছে, এই যে ধরনের পুষ্টি পদ্ধতি এর আবার 3 রকম ভাগের কথা আমরা ছোটবেলাতেই পড়েছিলাম, মনে করে দেখো কি কি। প্রথমটা হচ্ছে মৃতজীবী। মৃতজীবী মানে যারা মৃত দেহ বা মৃত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। মনেরাদের মধ্যে এরকম জীব দেখতেই পাওয়া যায় যারা কিনা মৃত জীবীদের থেকে অর্থাৎ মৃত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, তাহলে তাদেরকে আমরা বলতে পারি যে তারা মৃতভোজী। ঠিক আছে, আরেক ধরনের পরভোজী পুষ্টির কথা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে মিথভোজী। মিথভোজী কারা? যারা কিনা এমনভাবে সহাবস্থান করে অন্য জীবের সঙ্গে, যাদের সঙ্গে বসবাস করার ফলে তারা তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ উপাদান পায় এবং বদলে তাদেরও কিছু তারাও এদের কাছ থেকে উপকৃত হয়। ঠিক আছে, এই যে উভমুখী সহাবস্থান, এতে দু দলই লাভবান হয়। এইরকম যে পুষ্টি পদ্ধতি এর নাম হচ্ছে মিথভোজী পুষ্টি পদ্ধতি। এবং এই মনেরা রাজ্যের জীবেদের মধ্যে কিন্তু এরকম মিথভোজী পুষ্টি পদ্ধতি সম্পন্নকারী জীবেদেরকেও দেখতে পাওয়া যায়। আবার পরভোজী যারা, তাদের মধ্যে আরেক ধরনের জীব রয়েছে যারা অত্যন্ত ক্ষতিকর, তাদেরকে আমরা বলি পরজীবী। এই পরজীবীরা কি করে, যার শরীরে অর্থাৎ পশু বা যে জীবদেহের শরীরে এরা অবস্থান করে তাদের কাছ থেকে এরা পুষ্টি তো সংগ্রহ করে, তার সঙ্গে সঙ্গে তাদের এরা ক্ষতি করে, রোগ সৃষ্টি করে বা আরো বিভিন্ন পদ্ধতিতে এরা কিন্তু তাদের ক্ষতি করে। ঠিক আছে, এইসব ক্ষতিকারক যে সমস্ত জীবেরা বা তাদের যে পুষ্টি পদ্ধতি তাকে আমরা বলি পরজীবী পুষ্টি পদ্ধতি। এই পরজীবী পুষ্টি পদ্ধতিও এক ধরনের পরভোজী পুষ্টি পদ্ধতি। তাহলে দেখো, পরভোজীর মধ্যে যে 3 রকমের পুষ্টি পদ্ধতির কথা আমরা পড়েছি ছোটবেলায়, মৃতজীবী, মিথজীবীয় এবং পরজীবীয়, এই 3 রকমের পুষ্টি পদ্ধতি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বোঝা গেল? আমি একবার বোর্ডটা ক্লিন করব, কারণ বোর্ডে আর লেখারই জায়গা নেই। তাহলে দেখো, এতক্ষণ ধরে আমরা মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো পড়লাম। তাহলে প্রশ্ন হচ্ছে যে এরা কারা, তাই না? মানে এই রাজ্যের মধ্যে যে প্রোক্যারিওটিক জীবেদের কথা আমরা বলছি, এরা কারা, কোন ধরনের জীবেরা, এদের নাম কি আমরা শুনেছি? আদৌ শুনেছি? হ্যাঁ, আমরা শুনেছি, ভীষণভাবে শুনেছি। ক্লাস 8-এর বইতে মনে করো, দেখো সেকেন্ড চ্যাপ্টারে যখন আমরা অণুজীব পড়েছিলাম তখন কিন্তু এদের কথা আমরা পড়েছি। ঠিক আছে, এরা কারা? এরা হচ্ছে ব্যাকটেরিয়া। দেখো আমি লিখেছি উদাহরণের মধ্যে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যে কোষ তা কিন্তু একেবারেই প্রোক্যারিওটিক কোষ, সুতরাং ব্যাকটেরিয়াই কিন্তু পুরোপুরি মনেরা রাজ্যের মধ্যে ফেলেছেন হোয়াইটেকার। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় আরেকটা পয়েন্ট করা আছে, তার মানে নিশ্চয়ই ব্যাকটেরিয়া ছাড়া আরো কোনো ধরনের জীবের মধ্যে পড়ছে। কারা তারা? এদের নামও আমরা পড়েছি, ওই ছোটবেলার অণুজীব চ্যাপ্টারেই পড়েছি। তারা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। দেখো আমি লিখি, তারা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবালরাও কিন্তু মনেরা রাজ্যের মধ্যে পড়ে, কারণ এদের যে কোষ সেই কোষও কিন্তু প্রোক্যারিওটিক প্রকৃতির কোষ। বোঝা গেল? তাহলে 2 ধরনের জীবের কথা আমরা এখানে পড়লাম। এবার আলোচনা করে নিই যে কি ধরনের প্রশ্ন এখান থেকে হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এইমাত্রই আমরা পড়লাম, সেটা হচ্ছে যে মনেরা রাজ্যের মধ্যে শৈবাল মানে ব্যাকটেরিয়া ছাড়া আর কোন ধরনের জীবেরা পড়ে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো, এটা একটা প্রশ্ন। তৃতীয়ত এরা কি ধরনের পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, এটা একটা প্রশ্ন। এছাড়া তোমাকে মনেরা রাজ্যের কোষ প্রাচীরের গঠনগত উপাদান লিখতে দিতে পারে, কিংবা মনেরা রাজ্যের কোষের কি কি বিশেষত্ব আছে এগুলো লিখতে দিতে পারে।
ঠিক আছে, বা রাইবোজোম সংক্রান্ত যে প্রশ্ন, রাইবোজোম এদের 70s প্রকৃতির, এটা আমরা পড়েছি। এই রকম প্রশ্ন এখান থেকে আসে। এছাড়াও মোনেরা রাজ্যের সঙ্গে আমরা যে অন্যান্য রাজ্যগুলো পড়বো, বিশেষত প্রোটিস্টা এবং ছত্রাক, এই দুটো রাজ্যের পার্থক্য দিয়েও কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, তো সেইগুলো আমরা পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলো আলোচনা করব। মোনেরার পরেই যে দ্বিতীয় রাজ্য কথা আমরা পড়ব, হোয়াইটেকারের ক্লাসিফিকেশনের যে সেকেন্ড রাজ্য বা সেকেন্ড কিংডম, সেটা হচ্ছে প্রোটিস্টা। এই প্রোটিস্টা রাজ্যের জীবেরাও কিন্তু মোনেরা রাজ্যের জীবেদের মতোই প্রত্যেকেই এককোষী। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কোষের প্রকৃতিতে। আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে কোষের প্রকৃতি, তাই না? তো প্রোক্যারিওটিক যারা, তারা এককোষী হলেও তাদের মানে মোনেরা রাজ্যের যারা, তারা এককোষী হলেও তাদের সকলের কোষই ছিল প্রোক্যারিওটিক প্রকৃতি। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবেরা এককোষী হলেও এদের কোষ কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতি। আমরা জানি ইউ শব্দটার মানেই হচ্ছে উন্নত, এবং এখানে উন্নত কোনটা? উন্নত হচ্ছে ক্যারিও। ক্যারিও মানে নিউক্লিয়াস। ঠিক আছে, আমি আর লিখলাম না আলাদা করে, কারণ আমরা যখন প্রোক্যারিওটিক পড়েছিলাম তখন আমি ওখানে ক্যারিওর সঙ্গে নিউক্লিয়াসটা লিখে দিয়েছিলাম। তোমরা চাইলে নোট ডাউন করে নাও যে ইউক্যারিওটিকদের মধ্যে কিন্তু উন্নত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং সেজন্যই এই রাজ্যের যে জীবেরা, তাদের একটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে বলে দিতে পারছি কি, যে তারা উন্নত নিউক্লিয়াস সমন্বিত জীব বা ইউক্যারিওটিক কোষ দিয়ে গঠিত। কিন্তু ইউক্যারিওটিক হলেও সমস্ত ইউক্যারিওটিক যত রাজ্য পড়বো এরপর থেকে আমরা, সমস্ত রাজ্যের জীবেরাই কিন্তু ইউক্যারিওটিক। কিন্তু বিশেষত্ব হচ্ছে এদের যে সমস্ত রাজ্যের জীবেদের থেকে যারা এককোষী, তাদেরকে সেই রাজ্য থেকে এককোষী হওয়ার অপরাধে বিতাড়িত করে এই একটা রাজ্য বানানো হয়েছে, যার নাম প্রোটিস্টা। তাই এখানে আমরা বাকি যে তিনটে রাজ্যের কথা পড়বো, সেই তিনটে রাজ্যের জীবেদের মতো জীবই এখানে আমরা দেখতে পাবো। মানে ছত্রাকের মতো জীব, উদ্ভিদের মতো জীব এবং প্রাণীদের মতো জীব। কিন্তু এদের অপরাধটা কি? কেন এরা উদ্ভিদ রাজ্য বা প্রাণী রাজ্য বা ছত্রাক রাজ্যের মধ্যে থাকতে পারছে না? তা এদের অপরাধটা হচ্ছে যে এরা ইউক্যারিওটিক, তাই রাজ্য থেকে এদেরকে দূর করে দেওয়া হয়েছে। এবং দূর করে তাদের একটা আলাদা রাজ্য বানিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? এবার দেখো, ইউক্যারিওটিক যদি হয় তাহলে যেরকম তাদের উন্নত নিউক্লিয়াস থাকবে, আবার তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যেটা প্রোক্যারিওটিকদের ছিল না সেটাই এদের থাকবে। দ্যাট ইজ কি? দ্যাট ইজ পর্দা ঘেরা কোষাঙ্গাণু। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা লিখতেই পারি এদের পর্দা ঘেরা কোষাঙ্গাণু দেখতে পাওয়া যায়। চলো চলো দেখো, তাহলে আমরা কি দেখলাম যে এদের যেহেতু এরা ইউক্যারিওটিক, সুতরাং এদের মধ্যে উন্নত নিউক্লিয়াস রয়েছে, পর্দা ঘেরা কোষাঙ্গাণু রয়েছে, এবং এদের যে রাইবোজোম, সেই রাইবোজোম কিন্তু রাইবোজোম প্রোক্যারিওটিক কোষের মধ্যেও ছিল, কিন্তু এদের যে রাইবোজোম, সেই রাইবোজোম কিন্তু 80S প্রকৃতির রাইবোজোম। অর্থাৎ আয়তনে কিন্তু এটা ওর থেকে 10S বড়। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা বিষয় যে এদের কি কোষ প্রাচীর রয়েছে না নেই? কারণ আমরা ক্লাস 8-এর বইতেই দেখেছিলাম যে কোষ প্রাচীর কিন্তু সমস্ত কোষেদের ক্ষেত্রে থাকে না। কারণ আমরা দেখেছি প্রাণী কোষের কথা পড়েছি, প্রাণী কোষের কি কোষ প্রাচীর রয়েছে? থাকে না, তাই না? তো এবার দেখো, এদের মধ্যেও একই রকম ব্যাপার। আমি এইমাত্র বললাম না যে সমস্ত রাজ্য থেকে যারা রাজ্য থেকে বিতাড়িত হয়েছে এককোষী হওয়ার অপরাধে, তারা সবাই কিন্তু এই রাজ্যে এসে যোগদান করেছে। মানে তাদেরকে নিয়েই রাজ্যটা বানানো হয়েছে, সব বিতাড়িত লোকজনকে নিয়ে। তো এবার সেই যে আমরা মানে প্রাণী রাজ্য থেকে যারা বিতাড়িত হয়ে এখানে এসেছে, তাদের কিন্তু স্বাভাবিকভাবেই কোষ প্রাচীর থাকবে না। কিন্তু যারা ছত্রাক রাজ্য বা উদ্ভিদ রাজ্য থেকে বিতাড়িত হয়ে এসেছে, তাদের কিন্তু কোষ প্রাচীর রয়েছে। কিন্তু সেই যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ রাজ্যের কোষ প্রাচীরের মতোই কিংবা ছত্রাক রাজ্যের কোষ প্রাচীরের মতোই সেই কোষ প্রাচীরও কিন্তু সেলুলোজ নির্মিত বা কাইটিন নির্মিত।
বোঝা গেল? আমরা যেটা দেখেছিলাম যে প্রোক্যারিওটিক কোষেদের কোষ প্রাচীর একেবারেই আলাদা রকমের। কি দিয়ে তৈরি সেটা? পেপটাইডোগ্লাইকান বা মিউকোপলিস্যাকারাইড। কিন্তু এদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ প্রাচীর কোষ প্রাচীরের মতন, যদি এদের মধ্যে কোষ প্রাচীর থাকে, যেসব জীবেদের মধ্যে বা যেসব কোষেদের মধ্যে কোষ প্রাচীর রয়েছে, সেই কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত ট্রু সেল ওয়াল বা প্রকৃত কোষ প্রাচীর। এবার পজ করছি। 3 নম্বর পয়েন্টে চলে আসি, যেটার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পুষ্টি। দেখো, আমরা প্রথমেই আলোচনা করেছি যে সমস্ত রাজ্য, বাকি যে 3টে রাজ্য রয়েছে, দ্যাট ইজ ছত্রাক রাজ্য, প্রাণী রাজ্য এবং উদ্ভিদ রাজ্য, 3 রাজ্য থেকেই জীবেদের এককোষী হওয়ার অপরাধে বিতাড়িত করে প্রোটিস্টার মধ্যে ফেলা, যে কথাটা বারবারই বলছি আমরা। তাহলে সেক্ষেত্রে যারা উদ্ভিদ রাজ্য থেকে এখানে প্রোটিস্টাতে এসেছে, স্বাভাবিকভাবেই তারা কিরকম পুষ্টি পদ্ধতি সম্পন্ন করবে? না, সহজে পুষ্টি পদ্ধতি, তাই না? এটা কমন সেন্স। আর যারা ছত্রাক বা প্রাণী রাজ্য থেকে এসেছে, তারা পরোক্ষজে পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করবে, তাই না? এবার দেখো, এই পরোক্ষজে পুষ্টি পদ্ধতির মধ্যেও আবার 3 রকম ভাগ আছে, এটা আমরা জানি। কি? মৃতজীবীয়, মিথজীবীয় এবং পরজীবীয়। এরা কিন্তু এই 3 রকমের পুষ্টি পদ্ধতি, এরাও কিন্তু নিজেদের জীবন ধারণ করার জন্য এই 3 রকমের পুষ্টি পদ্ধতিতে এরা দেখা যায় যে এরা নিজেদের পুষ্টি সম্পন্ন করছে। যেমন মৃতজীবীয়, যারা ছত্রাক রাজ্য থেকে বিতাড়িত হয়ে এসেছে, তারা কিন্তু এই মৃতজীবীয় পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। আবার তারা মিথজীবী বা পরজীবীও হতে পারে, ঠিক আছে? এছাড়া যারা প্রাণী রাজ্য থেকে বিতাড়িত হয়ে এসছে, তারা কিন্তু মিথজীবী এবং পরজীবীও 2 রকমের পুষ্টি পদ্ধতিতেই পুষ্টি সম্পন্ন করে। তো মোট কথা যত রকমের সম্ভাব্য পুষ্টি পদ্ধতি আছে, সমস্ত রকমের পুষ্টি পদ্ধতিতেই কিন্তু এই ধরনের জীবেদের পুষ্টি করতে দেখা যায়, ঠিক আছে? পুষ্টি পদ্ধতি সম্পন্ন করতে দেখা যায়। এইবার পুষ্টি যখন আমরা আলোচনা করেই ফেললাম, তাহলে 4 নম্বর পয়েন্ট যেটা ছিল বাস্তুতন্ত্রের অবস্থান, সেটাও আমরা আলোচনা করে নিই এই একই সঙ্গে। দেখো, যারা সহজী, খুব স্বাভাবিকভাবেই বাস্তুতন্ত্রের তাদের স্থান কি হবে? তারা বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করবে। তাহলে আমরা লিখে দিই পাশে, এরা হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদক। আবার এই যে মিথজীবী আর পরজীবী যারা, এরা কিন্তু বাস্তুতন্ত্রের খাদকের ভূমিকা পালন করবে, তাই না? এখানে লিখে দিই যে এরা হচ্ছে খাদক। আবার যারা মৃতজীবী, খুব স্বাভাবিকভাবেই মৃত জীবদেহকে যারা গলিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজ করে বা পরিবেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজ করে, খুব স্বাভাবিকভাবেই বাস্তুতন্ত্রে তারা বিয়োজকের ভূমিকা পালন করবে। সুতরাং দেখো, যে 3 রকমের স্থান বাস্তুতন্ত্রে, আমরা এর আগেও আলোচনা করেছি মনেরা পড়ার সময়, উৎপাদক, খাদক এবং বিয়োজক, এই 3 রকমের স্থানেই কিন্তু এই ধরনের জীবেদেরকে আমরা খুঁজে পাবো। যে এই ধরনের জীবেরা কারা বা প্রোটিস্টা রাজ্যের জীবেদের উদাহরণ কি? দেখো, তোমাকে যদি এককোষী জীবের কথা বলতে বলা হয়, একটা খুব কমন উদাহরণ তুমি বলবেই, সেটা হচ্ছে অ্যামিবা, তাই না? এই অ্যামিবারা কিন্তু একেবারেই প্রোটিস্টা রাজ্যের জীব। তাহলে আমরা এদের কথা লিখে নিই। আবার আমরা ছোটবেলায় মহামারী চ্যাপ্টারে পড়েছিলাম না বিভিন্ন অসুখের কথা, সেখানে আমরা ম্যালেরিয়ার কথা পড়েছিলাম, মনে করে দেখো। ম্যালেরিয়ার যে জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়ামও কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীব। প্লাজমোডিয়াম একটা সায়েন্টিফিক নেম, তাই আমি এর নিচে আন্ডারলাইন করলাম। আমরা জানি বিজ্ঞানসম্মত নাম লিখলে তার নিচে আন্ডারলাইন করতে হয়। এরপর এছাড়া আমরা কালা জ্বরের কথা পড়েছিলাম। কালা জ্বরের যে জীবাণু, তার নাম লিশম্যানিয়া রোনোবানি। এই লিশম্যানিয়াও কিন্তু এদের মধ্যে পড়ে, ঠিক আছে? তো আমরা মোটামুটি প্রোটিস্টা রাজ্যটা পড়ে কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এবার আমরা 3 নম্বর রাজ্যের যে বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করব। এই রাজ্য যাদেরকে নিয়ে গঠিত, তাদেরকে আমরা বলি ছত্রাক, ঠিক আছে? এদের ইংরেজিতে আমরা বলি ফাঞ্জি বা ফাঙ্গি। আবার কোথাও কোথাও দেখবে ফানজাই বা ফাঙ্গাই বলেও লেখা থাকবে।
আসলে এই যে ইংলিশ স্পেলিংটা সেটা হচ্ছে FUNGI। এবার সেক্ষেত্রে এটাকে কিন্তু ফানজি উচ্চারণ করে, কেউ ফানজাই উচ্চারণ করে। একই রকমভাবে ফাঙ্গি বা ফাঙ্গাই উচ্চারণ করা হয়। তো যেটাই লেখা হোক না কেন, তুমিও যদি পরীক্ষার সময় যে কোনো একটা নাম লিখে আসো সেটাই কিন্তু ঠিক হবে। এবার বিষয় হচ্ছে যে এদেরকে কি বিশেষত্ব, দেখো খুব স্বাভাবিকভাবে এরা ইউক্যারিওটিক, কারণ যত প্রোক্যারিওটিক কোষ ছিল সবাই মনের রাজ্যতে অলরেডি চলে গিয়েছে। এরা ইউক্যারিওটিক তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রথমেই এতক্ষণ পর্যন্ত আমরা যে দুটো রাজ্যের কথা বললাম সেই দুটো রাজ্য কিন্তু এক কোষী জীবেদের দিয়ে তো গঠিত, কিন্তু এইবার আমরা যাদের কথা পড়বো তারা কিন্তু মূলত বহুকোষী। তাহলে এরা কি ইউক্যারিওটিক এবং বহুকোষী। ছত্রাক বলতেই আমাদের কাদের কথা মনে পড়ে? মনে করে দেখো, অ্যাকচুয়ালি এতক্ষণ পর্যন্ত যাদের কথা আমরা পড়েছি তাদেরকে সচরাচর তো আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ তারা এককোষী জীব। তাই তাদের যে উদাহরণ সেটা আমরা সবার পরে আলোচনা করেছি। কিন্তু যখনই আমি জীবজগতের শ্রেণীবিন্যাস করব বা জীবজগতের শ্রেণীবিন্যাস করব, তখন জীবেদের চিনতে পারার ওপরে কিন্তু আমার যে শ্রেণীবিন্যাস পড়া সেটা অনেকটা নির্ভর করে। তাই আমরা এই ছত্রাক রাজ্য থেকে, যেহেতু এরা বহুকোষী এবং এদেরকে আমরা প্রায়শই চোখে দেখতে পাই এবং এদেরকে আমরা চিনি, তো এদের উদাহরণ আলোচনা করেই আমরা কিন্তু এদের কথা পড়ব। ঠিক আছে? এবার দেখো, ছত্রাক বললেই আমাদের কাদের কথা মনে পড়ে? একদমই তাই, ব্যাঙের ছাতা, তাই না? ব্যাঙের ছাতা, যেগুলো আমরা বেশ রূপকথার গল্পেও যেগুলোর কথা পড়ি এবং এছাড়া আমরা চোখেও দেখতে পাই। এবার দেখো, ব্যাঙের ছাতার যে চেহারাটা সেটা আমরা সকলেই মোটামুটি চিনি। তো ব্যাঙের ছাতাদেরকে কি কখনো হাঁটতে দেখেছে, নড়তে চড়তে দেখেছে? দেখেনি। তো স্বাভাবিকভাবেই, এবং এর যে অ্যাপিয়ারেন্সটা সেখান থেকেও প্রথম দিকে এদেরকে কিন্তু উদ্ভিদ রাজ্যের মধ্যেই ফেলা হতো। ঠিক আছে? যেহেতু এরা অনেকটাই উদ্ভিদদের মতন, উদ্ভিদরাও যেরকম হাঁটতে চলতে পারে না, এরাও কিন্তু হাঁটতে চলতে পারে না, তাই না? তো সেই জন্য এদেরকে কিন্তু প্রথম দিকে উদ্ভিদ রাজ্যের মধ্যে ফেলা হয়েছিল। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, উদ্ভিদ বললেই আমাদের যে রংটার কথা মনে পড়ে, কি রং? না সবুজ রং। এদেরকে কি এরকম সবুজ রঙের কোনোদিন দেখতে পেয়েছো? কোনোদিন সবুজ রঙের ব্যাঙের ছাতা কিন্তু কেউ দেখেনি। লাল ব্যাঙের ছাতা কিংবা আরো অন্য রঙের ছত্রাক আমরা প্রায়শই দেখতে পাই, ছত্রাকটা কালারফুলও হয়, কিন্তু সবুজ রঙের কোনো ছত্রাক কিন্তু আমরা কোনোদিন দেখিনি, তাই না? সুতরাং প্রথম দিকে এদের উদ্ভিদ রাজ্যের মধ্যে ফেলা হলেও পরবর্তীকালে বোঝা যায় যে এদের সঙ্গে উদ্ভিদের ওই নড়তে চড়তে না পারা ছাড়া আর খুব একটা কিছু সাদৃশ্য নেই। ঠিক আছে? তখন কিন্তু এদেরকে উদ্ভিদ রাজ্য থেকে সরিয়ে একটা আলাদা রাজ্য করা হয়। আচ্ছা দেখো, তাহলে ছত্রাক ইউক্যারিওটিক এবং বহুকোষী, এবং এদের বিশেষত্ব হচ্ছে যে এদের যে কোষ প্রাচীর, এই কোষ, এদের কিন্তু কোষ প্রাচীর রয়েছে। হ্যাঁ, এই কোষ প্রাচীর রয়েছে বলেই প্রথম দিকে আরো বিশেষ করে এদেরকে উদ্ভিদের মধ্যে ফেলা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে যখন কোষ প্রাচীরের যে উপাদান সেটা পর্যবেক্ষণ করা হয়েছে, তখন কিন্তু দেখা গিয়েছে যে এদের যে কোষ প্রাচীর তা কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মতন সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর নয়, বরঞ্চ এই যে কোষ প্রাচীর তার যা উপাদান, সেই উপাদান কিন্তু মেনলি পাওয়া যায় প্রাণী রাজ্যের একটা শ্রেণীর মধ্যে। সেটা যখন আমরা প্রাণী রাজ্য করবো তখন আলোচনা করব। ঠিক আছে? এদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন। উদ্ভিদ রাজ্যের কোথাও কাইটিন তো পাওয়াই যায় না, এবং প্রাণীদের মধ্যেও এই কাইটিন নামক প্রোটিনটা একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে? তো দেখো কিরকম অদ্ভুত এরা, এদের দেখে তো মনে হয় যে এরা উদ্ভিদের মতনই সাজগোজ চালচলন, কিন্তু মজাদার বিষয় হচ্ছে যে এদের যে কোষ প্রাচীর তা কিন্তু প্রাণী কোষের মতো। প্রাণী কোষের সঙ্গে এদের আরেকটা মিল রয়েছে। কি মিল? প্রাণী কোষ যখন কোনো খাদ্য সঞ্চয় করে রাখে তখন তাকে কিন্তু স্টার্চ বা শ্বেতসারে রূপান্তরিত করে সঞ্চয় করে না, বরঞ্চ সেলুলোজ রূপান্তরিত করে সঞ্চয় করে। এরাও কিন্তু প্রাণী কোষের মতো যখন খাদ্য সঞ্চয় করে তখন তাকে সেলুলোজ রূপান্তরিত করে সঞ্চয় করে। ঠিক আছে? এদের সঞ্চিত খাদ্য হচ্ছে সেলুলোজ।
সঞ্চিত খাদ্য হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, তো এই হচ্ছে এদের কোষীয় বৈশিষ্ট্য। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পুষ্টি পদ্ধতি। দেখো কোষীয় বৈশিষ্ট্যের মধ্যেই আরেকটা জিনিস যেটা আমাদের জানা দরকার, যে উদ্ভিদ রাজ্যের সঙ্গে বা উদ্ভিদ কোষের সঙ্গে এদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এটা আমি আগের বোর্ডে না লিখে এই বোর্ডে লিখছি, কারণ এর সঙ্গে পুষ্টি পদ্ধতির সম্পর্ক রয়েছে। এরা, আমরা জানি যে উদ্ভিদ কোষ মানেই তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু থাকবে যাকে আমরা বলি প্লাস্টিড, এবং সেই প্লাস্টিডেরই একটা রকম হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকা ক্লোরোফিলের সাহায্যেই উদ্ভিদরা নিজেদের জন্য খাদ্য প্রস্তুত করে থাকে, তাই না? এইটুকু আমরা জানি, কিভাবে করে এক্স্যাক্টলি প্রসিডিউরটা জানি না, কিন্তু যে এটা দিয়েই যে ওরা খাদ্য তৈরি করে এটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকেই জেনেছি। এবার দেখো এদের যে কোষ, সেই কোষের সঙ্গে উদ্ভিদ কোষের এটাও একটা বিরাট বড় পার্থক্য, যে এদের কোষে কিন্তু কোনোভাবেই প্লাস্টিড থাকে না। ঠিক আছে, তো এদের কিন্তু প্লাস্টিড থাকে না। ঠিক আছে, এটা কিন্তু উদ্ভিদ কোষের সঙ্গে এদের একটা বিরাট বড় পার্থক্য। ঠিক আছে, আচ্ছা দেখো ছত্রাকের কোষ সঙ্গে উদ্ভিদ রাজ্যের কি কি পার্থক্য বা উদ্ভিদ কোষের কি কি পার্থক্য, এরকম কিন্তু প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তাহলে আমরা কি কি বলবো? প্রথম কথা হচ্ছে যে এদের কোষ প্রাচীর থাকলেও সেই কোষ প্রাচীরের উপাদান উদ্ভিদ রাজ্যের কোষ প্রাচীরের থেকে আলাদা। উদ্ভিদ রাজ্যের যে কোষ প্রাচীর তা সেলুলোজ নির্মিত, ছত্রাকদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। দ্বিতীয়ত, উদ্ভিদ রাজ্যে যখন সঞ্চিত খাদ্য কোনো কোষ খাদ্য সঞ্চয় করে রাখে তখন তাকে স্টার্চ বা শর্করা রূপে সঞ্চয় করে, কিন্তু এদের মতন প্রাণী রাজ্যের মতন খাদ্যকে সেলুলোজ রূপে সঞ্চিত করে রাখে কোষের মধ্যে। আর যে 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে প্লাস্টিড থাকে না। এবার দেখো যদি প্লাস্টিড না থাকে, সুতরাং আমরা বলতেই পারি যে এদের মধ্যে ক্লোরোপ্লাস্টিডও থাকে না। যদি ক্লোরোপ্লাস্টিড না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই এদের মধ্যে ক্লোরোফিলও থাকবে না, তাই না? এই জন্যই আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা যত রকমের ব্যাঙের ছাতাই দেখে থাকি না কেন, তাদের কোনোটার রঙই কিন্তু সবুজ হবে না, তাই না? আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যদি প্লাস্টিড না থাকে, যদি ক্লোরোপ্লাস্টিড না থাকে, তাহলে কিন্তু তারা কোনোভাবেই সহজে পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করতে পারবে না। তাহলে এদের যে পুষ্টি পদ্ধতি তা একেবারেই পরভোজী পুষ্টি পদ্ধতি। তাহলে দেখো এদের যে পুষ্টি পদ্ধতি তা কিন্তু একেবারেই পরভোজী পুষ্টি পদ্ধতি। এবং পরভোজী পুষ্টির মধ্যে যে 3 রকম পুষ্টির কথা আমরা জানি, কি কি আমরা এই চ্যাপ্টারের প্রথম থেকে মানে এই যে টপিকটা আমরা পড়ছি প্রথম থেকেই আমরা পড়ছি, এতক্ষণে আমরা নিশ্চয়ই সেটা আমি না লিখলেও তোমরা বলতে পারবে কি কি। মৃতজীবীয়, মিথজীবীয়, এবং পরজীবীয়। দেখো এই 3 রকমের পুষ্টি পদ্ধতিতেই কিন্তু এদেরকে পুষ্টি সম্পন্ন করতে দেখা যায়। মৃতজীবীয়, দেখো ব্যাঙের ছাতা বললেই, ব্যাঙের ছাতা কোথায় গজায় মনে করে দেখো, ব্যাঙের ছাতা বললেই আমাদের কিরকম মনে পড়ে? বেশ একটা সাথে জায়গা, ভেজা ভেজা মতন, সেখানে কোনো কাঠের গুড়ি টুড়ি পড়ে রয়েছে, গাছের গুড়ি টুড়ি, তার ওপরে জন্মে রয়েছে অনেকগুলো ব্যাঙের ছাতা সাদা হয়ে, ঠিক কি ঠিক না? দ্যাট মিনস বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু মৃতজীবীয় পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। ঠিক আছে, এই যে বললেন না যে মরা কাঠের মানে গাছের গুড়ি, এটা তো একটা মৃতজীব, তাই না? এই মৃত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ মানে পুষ্টি এরা কিন্তু সম্পন্ন করে, এদের কাছ থেকে পুষ্টির পদ্ধতি মানে পুষ্টি দ্রব্য সংগ্রহ করে এরা নিজেদের পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, তো এই হলো মৃতজীবীয় ছত্রাক। দ্বিতীয়ত মিথজীবী ছত্রাকের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে লাইকেন। মনে রাখবে, এটা আমি লিখছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট। লাইকেন, লাইকেন এমন এক ধরনের জীব যারা ছত্রাক আর শৈবাল দুটো মিলিয়ে তৈরি হয়েছে। শৈবালরা
যে শৈবালরা হচ্ছে সজীব উদ্ভিদের মতন কোষ এবং তারা কিন্তু নিজেরা সহজেই পুষ্টি পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে। আর যারা এই লাইকেনের যে ছত্রাক অংশ, তারা খনিজ যে মৌল বা অন্যান্য যে উপাদান সেগুলো এই যে শৈবাল কোষ তাদেরকে সাপ্লাই করে। ঠিক আছে, এইভাবে এরা একসঙ্গে অবস্থান করে এবং দুজনেই উপকৃত হয়। তাহলে এটাতে মিথজীবীয় পুষ্টি পদ্ধতির উদাহরণ হলো। 3 নম্বর হচ্ছে পরজীবীয় পুষ্টি পদ্ধতি। পরজীবীয় পুষ্টি পদ্ধতি হচ্ছে এমন ছত্রাকদের নিয়ে, এই ছত্রাকদের কথা এখানে আমরা বলবো যারা কিনা অন্য জীবদের দেহে বিভিন্ন রকমের অসুখ তৈরি করে। এরা মূলত উদ্ভিদদের উপরেই পরজীবী হিসেবে বাস করে। কোনো কোনো ক্ষেত্রে যেরকম দাদ একটা অসুখের নাম আমরা পড়ি না, চামড়ায় হয়, এই ধরনের এই যে অসুখ, এটা কিন্তু ছত্রাক ঘটিত। এক্ষেত্রে কিন্তু ছত্রাকরা প্রাণীদের দেহে পরজীবী হিসেবে বাস করে পুষ্টি সম্পন্ন করে। তাহলে মোট কথা আমরা 3 রকমের পুষ্টি পদ্ধতিতে এদেরকে পুষ্টি সম্পন্ন করতে দেখলাম। এবার দেখো তাহলে 4 নম্বর পয়েন্টও এখানে আমরা আলোচনা করে ফেলি। মৃতজীবী তখনই এরা তাহলে খাদ্য সংস্থান মানে বাস্তুতন্ত্রে এরা কি ধরনের মানে পর্যায়ে রয়েছে না, এরা বিয়োজক পর্যায়ে রয়েছে, তাই না, মৃতজীবী যারা। আর মিথজীবী আর পরজীবী যারা, তারা খুব স্বাভাবিকভাবেই খাদকের পর্যায়ে রয়েছে, কিন্তু কোনোভাবেই এরা কিন্তু উৎপাদকের ভূমিকা বাস্তুতন্ত্রে কখনোই পালন করে না। কেন? কারণ এরা কখনোই সহজে পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করতে পারে না। হলো, তাহলে আমরা মোটামুটি ছত্রাকের সবকটা বৈশিষ্ট্য পড়ে ফেলেছি। বইতে দেখবে ছত্রাকের বিভিন্ন উদাহরণ রয়েছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই উদাহরণ থেকে হয় যে এককোষী ছত্রাকের নাম লিখো। দেখো এই ছত্রাকরা বহুকোষী হওয়ার পরেও একমাত্র একটাই এককোষী ছত্রাকের মধ্যে ফেলা হয়েছে, ছত্রাক রাজ্যেই রাখা হয়েছে, তাকে বিতাড়িত করা হয়নি, সে হচ্ছে ইস্ট। কেন? কারণ ইস্টে একটা দশা দেখতে পাওয়া যায়, যে দশায় তারা বহুকোষীর মতন দেখতে হয়ে যায়। ঠিক আছে, তো ছত্রাকরা কিন্তু বিভিন্ন রকমের রেণু তৈরি করে এবং রেণু তৈরির মাধ্যমে তারা বংশ বিস্তার করে। এটাও ছত্রাকের যদিও একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই রেণু তৈরির যে দশা, সেই দশায় কিন্তু ইস্ট নর্মালি এরকম দেখতে একটা এককোষী ছত্রাক, এটা নিউক্লিয়াস। ঠিক আছে, এবার যখন রেণু তৈরির ব্যাপার হয় তখন দেখা যায় যে ও এরকম একটা, তার গায়ে এরকম একটা, তার গায়ে এরকম একটা, এরকম রেণুগুলো তৈরি করে। ঠিক আছে, এবং সেই রেণুগুলো উড়ে উড়ে গিয়ে বিভিন্ন আরো ইস্ট তৈরি করে। তো এই দশাটা যখন তৈরি হয় তখন এই এতগুলো কোষ একসঙ্গে অবস্থান করে, তখন এদেরকে বহুকোষীর মতন দেখতে হয়। যেন ইস্টে কিন্তু এককোষী হওয়ার পরেও, সাধারণত এককোষী হওয়ার পরেও এদেরকে কিন্তু ছত্রাক রাজ্যেই থাকতে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠাতে পাঠানো হয়নি গার্ধবে। ঠিক আছে, এছাড়া অ্যাগারিকাস, নিউকর, এরকম বিভিন্ন ছত্রাকের উদাহরণ বইতেই আমরা পাবো, সেগুলো আমাদের পড়ে ফেলতে হবে। বোঝা গেল?